হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি ডিসকাস করব পদার্থের যে ভৌত শ্রেণীবিভাগটা, সেটা আমরা আলোচনা করে নিয়েছি। তো তার সেকেন্ড পার্টটা আমরা ডিসকাস করব। তো কালকে আমি একটু ভুল, এই যে চার্টটা দেখিয়েছিলাম না, এই চার্টটায় একটু ভুল রয়ে গেছে। সেটা হচ্ছে কি পদার্থ লেখাটা আমি কালকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। সেখানে ছিল কিছু শেপ ছিল, বিভিন্ন কালারের শেপ ছিল। সেখানে আমি তোমাকে বলেছিলাম যে এই শেপগুলোর মধ্যে বিভিন্ন কালার রয়েছে এবং বিভিন্ন ধরনের শেপ রয়েছে। তো ওগুলোর মধ্যে দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা দুরকমভাবে আমরা সাজাচ্ছিলাম। তো এইখানেও ঠিক সেরকমই, এটা সাজানোর মতনই তোমরা কল্পনা করতে পারো যে প্রত্যেকটা পদার্থের মধ্যে ভৌত বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাবো, এবং কিছু রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না। মানে গঠন অনুযায়ী যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না, ঠিক আছে। তো এই যে ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা খালি চোখে দেখতে পাবো, তো সেই অনুযায়ী আমরা ভাগ করব কঠিন, তরল, গ্যাসীয়। তো ভৌত বৈশিষ্ট্য অনুসারে, তো এটা ভৌত পদার্থ হবে না, এটা হবে কি ভৌত শ্রেণীবিন্যাস, আর এটা হবে রাসায়নিক শ্রেণীবিন্যাস। তো ভৌত শ্রেণীবিন্যাস অনুসারে আমরা প্রত্যেকটা পদার্থকে তিনটা ভাগে ভাগ করেছিলাম, কঠিন, তরল, গ্যাসীয়, যেটা ডিটেলস ডিসকাশন আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি রাসায়নিক শ্রেণীবিন্যাস। যেহেতু কালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো এবং আমি জানি যে তোমাদের মনোযোগ শেষ অবধি থাকবে না, এবং এটা খুব ভাইটাল টপিক, যেটা খুব কম জনেরই প্রপার ধারণা রয়েছে বিশুদ্ধ পদার্থ, সমসত্ব মিশ্রণ এইসবের ব্যাপারে। তো এটার একটা যদি খুব সুন্দর ভিডিও চাও তাহলে এইটাই সেই ভিডিওটা, যেটা দেখে তোমাদের কিন্তু প্রপার নলেজ এসে যাবে সমস্ত টপিকটার ব্যাপারে। তো শুরু করছি। তো কালকের দিনে আমি এটা বানাতে পারিনি, তার জন্য এটা খাতায় লিখেছিলাম, কিন্তু আজকে আমি সেটা বানাতে পেরে গেছি, চেষ্টা করেছিলাম, সফল হয়ে গেছি, ঠিক আছে। তো এই যে পদার্থের দুটো ভাগ, একটা ভৌত শ্রেণীবিন্যাস, কঠিন, তরল, গ্যাস, যেটা সম্পর্কে আলোচনা করে নিয়েছি। আজকে রাসায়নিক শ্রেণীবিন্যাসটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তো রাসায়নিক শ্রেণীবিন্যাসের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা মিশ্র। এটা বিশুদ্ধ এবং এটা মিশ্র। তো মিশ্রর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, সমসত্ব এবং অসমসত্ব। তো আমরা প্রথমে মিশ্র দুটো ভাগ এবং মিশ্র পদার্থ সম্পর্কে জানবো প্রথমে, ঠিক আছে। তো মিশ্র পদার্থ কোনগুলো? মিশ্র পদার্থের মধ্যে, মিশ্র নামটা শুনেই আমরা একটা আইডিয়া করতে পারছি যে মিশ্রর মধ্যে অনেক কিছু মিশে থাকতে পারে, ঠিক আছে। তো এখানে ঠিক সেরকমই মিশে থাকবে, এই একের বেশি পদার্থ থাকবে, সেগুলো একসাথে মিশে থাকবে, ঠিক আছে। যে সমস্ত পদার্থের মধ্যে দুই বা ততোধিক পদার্থ যে কোনো অনুপাতে মিশ্রিত থাকে তাদেরকে বলা হয় মিশ্র পদার্থ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, যে কোনো অনুপাতে। তো যে কোনো অনুপাত মানে হচ্ছে যে ধরে নাও আমি একটা 1 গ্লাস জল নিলাম, সেখানে আমি কি চিনি মেশাচ্ছি, চিনি এবং 1 গ্লাস জল দুটোকে একসাথে মেশানোর চেষ্টা করছি। তো আমরা এখানে কিভাবে যদি মিশিয়ে করে চিনির দ্রবণ তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমরা যে কোনো অনুপাতে মেশাতে পারি। আমরা চাইলে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনিও দিতে পারি, 2 চামচ চিনিও দিতে পারি, 3 চামচও চিনি দিতে পারি। তো এখানে প্রপার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বলা থাকবে না। চিনির দ্রবণ বানাতে বলেছি, যেরকম অনুযায়ী চিনি মেশাবো ঠিক সেরকমই মিষ্টি হবে, ঠিক আছে। চিনি যেহেতু মিষ্টি, তাহলে চিনির দ্রবণটা মিষ্টি হবে। তো মিশ্র পদার্থ এভাবে তৈরি হবে, যে কোনো অনুপাতে মিশে তৈরি হবে। তো মিশ্র পদার্থের উদাহরণ কি কি? চিনি ও জলের মিশ্রণ, লবণ ও জলের মিশ্রণ, লোহা বালির মিশ্রণ, ভাত ও চালের মিশ্রণ, ঠিক আছে। ভাত ও ডালের মিশ্রণ, এটা লিখছিলাম। ভাত ও চালের মিশ্রণ, যদি ভাত আর চাল মেশাও তাও এগুলো সব মিশ্র পদার্থ। মানে যে কোনো দুটো পদার্থকে যদি এমনি মিশিয়ে দিই তাহলে সেটা হচ্ছে কি, যে কোনো অনুপাতে যদি মিশানো যায় তাহলে সেটাই হচ্ছে মিশ্র পদার্থ, যে কোনো অনুপাতে মিশালে। যেটা বললাম যে মিশ্র পদার্থ চিনির দ্রবণ, এবং এই চিনির দ্রবণের উপাদানগুলো হচ্ছে কি চিনি ও জল। এটা হচ্ছে মিশ্র পদার্থটার উপাদান, ঠিক আছে, চিনি এবং জল। তো 1 গ্লাস জলে 1 চামচ চিনি, 1 গ্লাস জলে 2 চামচ চিনি, 1 গ্লাস জলে 3 চামচ চিনি, আমরা যে কোনো অনুপাতে চিনি মিশিয়ে আমরা চিনির দ্রবণ তৈরি করতে পারবো, ঠিক আছে। তার জন্য এটা হচ্ছে কি একটা মিশ্র পদার্থ। তো মিশ্র পদার্থের দুটো ভাগ রয়েছে, একটা ভাগ হচ্ছে সমসত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো সবার প্রথমে সমসত্ব মিশ্রণটা জেনে নিই। সমসত্ব মিশ্রণ এর ইংরেজি নাম হচ্ছে হোমোজিনিয়াস সাবস্ট্যান্স, ঠিক আছে। সমসত্ব পদার্থ বা হোমোজিনিয়াস সাবস্ট্যান্স বলতে এমন পদার্থ বোঝায় যারা সকল অংশে গঠন এবং ধর্ম একই রকম। সহজভাবে বললে পদার্থটি দেখতেও একই রকম এবং তার প্রতিটি অংশে উপাদানের বন্টন সমানভাবে থাকে। উদাহরণ চিনির জল।
আমরা যদি একটা চিনির জল কল্পনা করি, এই যে এটা ধরে নাও চিনির জল রয়েছে, আমরা যদি চিনির জলের এই জায়গাটা নিই, চিনির জলটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে দিয়েছি, মানে চিনি আর জল পরস্পরের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন যদি আমরা এই জায়গাটা চিনির জলটা যদি টেস্ট করি বা এই জায়গাটা যদি চিনির জলটা টেস্ট করি, তাহলে দেখবো যে এই জায়গার যে চিনির জলটা রয়েছে বা এই জায়গার বা এই জায়গার বা এই জায়গায় যে কোনো জায়গায় যে চিনির জলটা রয়েছে সেগুলো দেখতেও একই রকম এবং তার গঠনও একই রকম, এবং যদি সেটাকে টেস্ট করে দেখা হয় তাহলে সেটা কিন্তু স্বাদও একই রকম মিষ্টি হবে। এই জায়গায় তুমি টেস্ট করে দেখবে না যে টক হয়ে যাবে, এই জায়গায় নোনতা হয়ে যাবে, সব জায়গায় যে কোনো জায়গায় আমরা যদি টেস্ট করি সব জায়গায় টেস্ট করে দেখলে আমরা পাবো যে সব জায়গায় মিষ্টি, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হবে সমসত্ব মিশ্রণ, মানে প্রতিটা জায়গায় গঠন এবং ধর্ম দিক থেকে একই, তার জন্য চিনির জল একটা সমসত্ব মিশ্রণের উদাহরণ। তো এখানে কি বলেছি, যখন চিনি পানিতে মানে জলেতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় তখন আপনি আলাদা করে চিনির দানাগুলো দেখতে পান না, পুরো জল স্বচ্ছ দেখায় এবং প্রতিটি অংশে একই রকম স্বাদ ও গঠন থাকে। আমরা যদি প্রতিটা অংশ চেক করে দেখি এবং সব জায়গায় কী পাবো, একই রকম স্বাদও পাবো এবং একই রকম গঠনও পাবো। সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা দেখতে পাবো যে প্রতিটা জায়গায় একই রকম গঠন এবং একই রকম ধর্ম পাবো, ঠিক আছে। এরপর আসছে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব পদার্থ হলো সেই ধরনের পদার্থ যারা দুই বা ততোধিক উপাদান দিয়ে গঠিত হয়। সমসত্ব মিশ্রণও গঠিত হচ্ছিল দুই বা ততোধিক পদার্থ দিয়ে, এখানে অসমসত্ব মিশ্রণও দেখছি দুই বা ততোধিক পদার্থ দিয়ে গঠিত হচ্ছে, কিন্তু যার বিভিন্ন অংশে গঠনের বৈচিত্র্য থাকে, ঠিক আছে। মানে বৈচিত্র্য থাকে এই জিনিসটা উদাহরণ দিয়ে বুঝবো আমরা। এই ধরনের পদার্থের উপাদানগুলো সমভাবে মিশে না এবং পৃথক বা সহজে চিহ্নিত ও পৃথক করা যায়, সহজে সমানভাবে মিশে না এবং সহজে চিহ্নিত ও পৃথক করা যায়, ঠিক আছে। তো এটার এক্সাম্পল হচ্ছে বালি ও পাথর। যদি আমি বালি আর পাথরকে মেশানোর চেষ্টা করি তাহলে দেখবে আমরা সব জায়গায় একই রকমভাবে মেশাতে পারবো না। দেখো এখানে বালি রয়েছে আর এখানে রয়েছে পাথর, তো আমরা দেখবে যে এই জায়গায় দেখো একটু কম পরিমাণে পাথর রয়েছে, দেখবে এই জায়গায় একটু বেশি পরিমাণে বালি রয়ে গেছে বা এই জায়গায় একটু বেশি পরিমাণে পাথর রয়ে গেছে। তো এইখানে কি বললাম যে বালি ও পাথরের মিশ্রণ একটি অসমসত্ব পদার্থ। এই মিশ্রণে বালির দানা ও পাথরের টুকরো একসাথে থাকলেও তারা সম্পূর্ণরূপে আলাদা থাকে এবং চোখে দেখা যায়। আপনি সহজেই এই মিশ্রণ থেকে পাথরগুলো তুলে নিতে পারবে এবং সব জায়গায় কিন্তু গঠন আর ধর্মটা একরকম হবে না। তাহলে এটাই ছিল সমসত্ব মিশ্রণ আর সমসত্ব মিশ্রণ। এরপর কি সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে কি অসমসত্ব পদার্থের অণুগুলো খালি চোখে পৃথক করা যায়, কিন্তু সমসত্ব পদার্থের অণুগুলো খালি চোখে পৃথক করা তো যায়ই না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও পৃথক করা যায় না। যে মিশ্র পদার্থের যে একটা ভাগ সমসত্ব পদার্থ, সেই পদার্থের যে গঠনকারী কণাগুলো উপাদান কণাগুলো সেগুলো পরস্পরের সাথে এমনভাবে মিশে যায় যে সেগুলোকে আর পৃথক করা যায় না, কিন্তু অসমসত্ব পদার্থের ক্ষেত্রে আমরা খালি চোখেই সেগুলোকে পৃথক করে দিতে পারবো, ঠিক আছে। খালি চোখে তো না পারলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইজিলি পেরে যাব। আর এই সমসত্ব পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা খালি চোখে তো পারবোই না, সাথে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও পারবো না, ঠিক আছে। তো এই যে আমরা যে রাসায়নিক শ্রেণীবিন্যাস এটার একটা ভাগ পড়ে নিলাম, মিশ্র পদার্থের ভাগটা পড়ে নিলাম, এরপর বিশুদ্ধ পদার্থটা শুরু করছি, ঠিক আছে। তো বিশুদ্ধ পদার্থকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করব, ঠিক আছে, দিয়ে আবার সেগুলোকে একটা হচ্ছে মৌলিক এবং একটা যৌগিক। মৌলিককে তিনটা ভাগে ভাগ করবো এবং যৌগিককে দুটো ভাগে ভাগ করব। তো আমরা প্রথমে বিশুদ্ধ পদার্থ সম্পর্কে একটু জেনে নিই। তো বিশুদ্ধ পদার্থ কাকে বলবো? বিশুদ্ধ পদার্থ একরকম পদার্থ দিয়ে তৈরি হতে পারে, আবার একের বেশি ধরনের পদার্থ দিয়েও তৈরি হতে পারে। কিন্তু যে সকল পদার্থ একের মানে তুমি দেখবে যে কিছু কিছু পদার্থ থাকবে একরকম পদার্থ দিয়েই তৈরি, একরকম অনুপ্রেরণা দিয়েই তৈরি, ঠিক আছে। বা আবার দেখবে কিছু কিছু পদার্থ তুমি বিশুদ্ধ পদার্থের মধ্যে কিছু কিছু পদার্থ খুঁজে পাবে যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের পদার্থের কণার দ্বারা তৈরি হবে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু যে বিভিন্ন ধরনের যে কণা দিয়ে যেগুলো তৈরি হবে, মানে একের যে বেশি দিয়ে যে সকল পদার্থগুলো তৈরি হবে সেগুলোকে বলবো আমরা বেসিক্যালি যৌগিক পদার্থ, সেটা আমরা পরে জানছি। তো সেইখানে কিন্তু তাদের যে নির্দিষ্ট সংযুক্তি থাকবে, যেমন মিশ্র পদার্থের ক্ষেত্রে হচ্ছিল যে সেখানে সঠিকভাবে সঠিক অনুপাতে মিশ্র না, এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু সঠিক অনুপাত থাকবে বা নির্দিষ্ট সংযুক্তি থাকবে। বিশুদ্ধ পদার্থর এটাই বৈশিষ্ট্য যে এই ক্ষেত্রে একের বেশি পদার্থ ইউজ হতে পারে, আবার একটা পদার্থেই ইউজ হতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট সংযুক্তি থাকবে। এটাই কিন্তু সমসত্ব পদার্থের বৈশিষ্ট্য, বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য, এটাই কিন্তু বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে। বিশুদ্ধ পদার্থের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ এবং আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ, ঠিক আছে। তো এরপর আমরা মৌলিক পদার্থ সম্পর্কে জেনে নিই। যে সকল পদার্থ একই ধরনের কণা দিয়ে তৈরি, অর্থাৎ একই ধরনের অণু পরমাণু দিয়ে গঠিত হয়, তাদের বলা হয় মৌলিক পদার্থ। আগের ক্লাসটা যারা যারা করেছো তারা সবাই অণু সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। অণুকে যদি আবার ভাঙা হয় তাহলে আমরা কিন্তু পরমাণু পাবো, ঠিক আছে।
পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ছোট কণা। পরে আবার আমরা পরমাণুকে ভেঙে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো সম্পর্কে জানবো, আবার সেগুলোকে ফার্দার ভাঙতে পারবো, এগুলো সম্পর্কে আমরা জানবো। যত উঁচু ক্লাসে যাব তত এগুলো সম্পর্কে বিশেষ বিশেষ ধারণা পাবো। তো এখন বেসিক্যালি তোমরা একটু এই ক্লাসটা বোঝার জন্য একটু জেনে নাও যে সবচেয়ে অণুকে ভাঙার পরে পরমাণু পাবো, মানে এখন যতদূর অবধি আমাদের জ্ঞান রয়েছে সেখানের মধ্যে সবচেয়ে ছোট কণা হচ্ছে পরমাণু, ঠিক আছে। পরমাণুই সবচেয়ে ছোট, তার থেকে বড় অণু দিয়ে সেই পদার্থটা তৈরি হবে অনেকগুলো অণু মিলে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে প্রত্যেকটা অণু পরমাণুর যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থর যে গঠনকারী কণাগুলো সেগুলো সংকেত এগুলো, ঠিক আছে। তো এইখানে যে মানে পুরো পদার্থটার সংকেতও তুমি বলতে পারো, এগুলো হচ্ছে সব একটা একটা পদার্থের সংকেত। তো এইখানে যতগুলো ইংলিশে লেখাগুলো দেখতে পাচ্ছ না, বিআর নিচে দেখো 2 রয়েছে, তারপর সি রয়েছে, তারপরে N2 রয়েছে, এফি রয়েছে, সিইউ রয়েছে, এজি রয়েছে, এগুলো কিন্তু একটা একটা সংকেত, ঠিক আছে। এগুলো সম্পর্ক আমরা পরের ক্লাসে কিছুদিন পরে এগুলো সম্পর্কে প্রপার নলেজ পাবো, ঠিক আছে। তো এখন আমরা বেসিক্যালি এই যে Br2 মানে বোঝাচ্ছে ব্রোমিন, ঠিক আছে। সি দিয়ে বোঝাবে কার্বন, N2 দিয়ে বোঝাবে নাইট্রোজেন, এগুলো সব তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদেরকে বলে দিতে হবে না যে N2 মানে নাইট্রোজেন, তোমরা সব শিখে যাবে, ঠিক আছে। তোমাদেরকে পরে শিখাবো এইসব, এখন আপাতত বুঝে রাখো। Fe মানে লোহা, সিইউ মানে কপার বা তামা, Ag মানে সিলভার বা রূপো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সব মৌলিক পদার্থের উদাহরণ। এই যে সি লিখেছে না, এখানে দেখো কোনো 2 নেই, তার জন্য এটা হচ্ছে একটা পরমাণু, এটা সবচেয়ে ছোট অংশ দিয়ে। এরকম বিআর দুটো পরমাণু মিলে করে Br2 হবে, সেটা হচ্ছে একটা অণু, ঠিক আছে। এইগুলোকে Br2 কিন্তু বিআর হিসাবে আমরা মানে প্রকৃতিতে পাই না, ঠিক আছে। প্রকৃতিতে আমরা Br2 হিসাবে সব কিছু পাই, তার জন্য এটা Br2 লেখা হয়েছে। C2 কেন লেখা হয়নি? কারণ প্রকৃতিতে আমরা সি হিসাবে পেয়ে যাই, এটাকে C2 হিসাবে পাই না, তার জন্য আমরা C2 করতে পারবো, কিন্তু আমরা C2 হিসাবে এমনি পাই না, ঠিক আছে। আমরা সি হিসাবে পাই, তার জন্য আমরা এটা সি লিখেছি। N2 কেন লেখা হয়েছে? কারণ এটাকে আমরা শুধুমাত্র N হিসাবে প্রকৃতিতে পাই না, ঠিক আছে। তাহলে এই যে যেগুলো 2 লেখা আছে না, এগুলো সব অণু, মানে দুটো পরমাণু যোগ হয়ে এটা হয়ে যায়। যদি এখানে 3 লেখা থাকতো তাহলে এটা 3টা হয়ে হতো, ঠিক আছে। তো যে এখানে যদি 4 লেখা থাকতো তাহলে 4টা হয়ে হতো, 5 হয়ে লেখা থাকলে 5টা হয়ে হতো, ঠিক আছে, এরকমভাবে থাকতো। তো এখানে একটা রয়েছে, তার জন্য এটা হচ্ছে পরমাণু, আর এগুলো দেখো একের বেশি রয়েছে, তার জন্য এটা হচ্ছে অণু, ঠিক আছে। একের বেশি পরমাণু মিলে হয়েছে এটা অণু, ঠিক আছে। তো এই যে এগুলো সব কিন্তু বেসিক্যালি মৌলিক পদার্থের উদাহরণ। তো এখানে দেখো কি এই যে Br2, এখানে দুটো পরমাণু ইউজ হয়েছে, কিন্তু একই ধরনের পরমাণু ইউজ হয়েছে, ঠিক আছে। একই পদার্থের পরমাণু রয়েছে, মানে Br ইউজ হয়েছে, কিন্তু Br এর সাথে Fe যোগ হয়নি, তার জন্য এটা কি Br, ঠিক আছে, মানে ব্রোমিনেট। তার জন্য এটা হচ্ছে মৌলিক পদার্থ। কি বললাম যে একই ধরনের কণা দিয়ে গঠিত, মানে একই ধরনের অণু বা পরমাণু দিয়ে গঠিত হবে। এখানে দেখো কার্বন একটা ইউজ হয়েছে, অন্য কিছু ইউজ হয়নি, তার জন্য এগুলো হচ্ছে সব মৌলিক পদার্থ। এবং মৌলিক পদার্থের 3টি ভাগ রয়েছে, একটা ধাতু, অধাতু এবং ধাতুকল্প। তো এরপর আমরা ধাতুর সম্পর্কে জানি নিই, যে ধাতু হলো মৌলিক পদার্থ, ধাতু, অধাতু আর ধাতুকল্প, 3টেই তো মৌলিক পদার্থের ভাগ, তাহলে সবগুলোই কিন্তু মৌলিক পদার্থ। তো ধাতু হলো মৌলিক পদার্থ যা সাধারণত কঠিন, চকচকে, তাপ ও বিদ্যুৎ পরিবাহক এবং নমনীয় ও কঠিন হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য অনুযায়ী এটা একটা ডেফিনেশন হয়ে গেলাম। এরকম একটা ভালো ডেফিনেশন বলা যেতে পারে যে ধাতুর মধ্যে তুমি মুক্ত ইলেকট্রন পাবে, ঠিক আছে। মুক্ত ইলেকট্রন কি সেটা সম্পর্কে এখনো যেহেতু আইডিয়া হয়নি, তার জন্য এরকমভাবে আমি লিখেছি, ঠিক আছে। মুক্ত ইলেকট্রন যখন আইডিয়া পেয়ে যাবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব পদার্থের গঠনকারী কণা, ঠিক আছে, এগুলোর সম্পর্কে যখন আইডিয়া পেয়ে যাবে তখন এইভাবে ডেফিনেশনটা আবার শিখবো, তখন নতুনভাবে শিখবো। আগের ক্লাসে বলছিলাম না যে আমাদের এই টপিকগুলোই পরে শিখবে, কিন্তু সেগুলো সম্পর্কে আরও বেশি কিছু শিখবে, দিয়ে সেটার সাথে কানেক্টিং কিছু নলেজ পাবে। সেই নলেজগুলোকে ইউজ করে আমরা মানে স্টেপ ওয়াইজ কিছু এগিয়ে যাব এবং সেগুলো সম্পর্কে আরও বেশি করে জানতে পারবো, ঠিক আছে। তো এরপরে এখানে দেখো ধাতু রয়েছে, ধাতুর বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে ডেফিনেশন করলাম। এক্সাম্পল হচ্ছে লোহা, Fe দিয়ে আয়রন বোঝায়, আয়রন, আর সিইউ দিয়ে কপার বোঝায়, Ag দিয়ে বোঝায় সিলভার, ঠিক আছে। এবার ধাতুকল্প বা মেটালয়েড, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো আমরা ইউজ করি বেশি কিছু কন্ডিশন আছে যেক্ষেত্রে মানে এইগুলোর ইউজ করা হয়, যেখানে দেখবে ধাতু দিলে সেই কাজটা করতে পারবে না, ঠিক আছে, আবার অধাতু দিলে তো সেই কাজটা করবেই না, কিন্তু ওই দুটোর মাঝামাঝি একটা অবস্থা হলো কি ধাতুকল্প। যে সকল জায়গায় অনেক ক্রিটিক্যাল কন্ডিশন হয় না, সেই সকল জায়গাগুলোতে এই ধাতুকল্পটা ইউজ করি। এই তোমরা যেহেতু ছোটো, এটা সম্পর্কে একটু জেনে রাখো যে
ধাতু এবং অধাতুর গুণাবলী দুইয়ের মাঝামাঝি থাকে। হ্যাঁ ঠিক আছে, যখন ক্রিটিক্যাল কন্ডিশন আসে, ক্রিটিক্যাল কন্ডিশনগুলো কি উচ্চ তাপমাত্রা হতে পারে বা কম তাপমাত্রা হতে পারে, ঠিক আছে, সেই সকল জায়গায় কি ধাতু ঠিকঠাকভাবে তাপ পরিবহন করতে পারবে না বা তড়িৎ পরিবহন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই মেটালয়েডের আমরা হেল্প নিব এবং সেটার ফলে আমরা যেটা চাইছিলাম যে ঠিকঠাকভাবে তাপ পরিবহন হওয়া বা ঠিকঠাকভাবে তড়িৎ পরিবহন হওয়া, এই সবগুলো আমরা সাকসেসফুল হব, ওই সব কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এবার অধাতু কি? অধাতু হলো এমন মৌলিক পদার্থ যেগুলো ধাতুর বিপরীত বৈশিষ্ট্য থাকে। এই যে বললাম যে কঠিন হবে, এইগুলো অতটা পাওয়া যাবে না, ঠিক আছে, এবং এরা সাধারণত তাপ ও বিদ্যুতের খারাপ পরিবাহক, তাপ আর বিদ্যুতের ঠিকঠাক পরিবহন করতে পারে না বা পরিবহন করতেই পারে না। ঠিক আছে, চকচকে নয় এবং সহজেই ভেঙে যেতে পারে, মানে ভঙ্গুর আর কি, মানে খুব বেশি একটা প্রেসার সহ্য করতে পারে না এবং এটা খুব কি হয়, ভঙ্গুর হয়। ঠিক আছে, এক্সাম্পল O2, Br2, CN2, O2 দিয়ে অক্সিজেন বোঝায়, Br2 দিয়ে ব্রোমিন বোঝায়, C দিয়ে কার্বন বোঝায়, N2 দিয়ে নাইট্রোজেন বোঝায়। ঠিক আছে, এরপর দেখো আমরা জানবো যৌগিক পদার্থ। ঠিক আছে, যৌগিক পদার্থর কোনগুলোকে বলবো? এগুলো ছিল ধাতু মৌলিক পদার্থ ভাগগুলো। এরপর আমরা জানছি যৌগিক পদার্থ। ঠিক আছে, যৌগিক পদার্থ মানে আমরা যে পড়লাম বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ পদার্থের মধ্যে দুটো ভাগ পড়বো, একটা মৌলিক পদার্থ যেটা সম্পর্কে প্রপার জ্ঞান নিয়ে নিলাম, এরপর আমরা পড়ছি যৌগিক পদার্থটা। বুঝতে পারছো তো কোন জায়গাটা পড়ছি আমরা, এটা বোঝা দরকার। ঠিক আছে, ওই ভাগটা সবসময় ওই যে প্রথমে যে চারটা রয়েছিল সমস্ত রাসায়নিক শ্রেণীবিন্যাস, ভৌত শ্রেণীবিন্যাসে, সেই চারটা মাথায় রেখে আমরা এই জিনিসটা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যৌগিক পদার্থটা কি? যৌগিক পদার্থটা দুইয়ের বেশি ধরনের মৌলের পরমাণু থাকবে। ঠিক আছে, মানে এখানে একই ধরনের, আগের ক্ষেত্রে মৌলিক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছিল যে একই পদার্থের বা একই ধরনের মৌলের পরমাণু দিয়ে তৈরি হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হবে যে বিভিন্ন ধরনের মৌলের পরমাণু থাকতে পারে, একের বেশি বা দুইয়ের বেশি, দুই বা দুইয়ের বেশি হতো, এখানে দুই বা দুইয়ের বেশি ধরনের মৌলের পরমাণু দিয়ে গঠিত হবে। এক্সাম্পল হচ্ছে জল, যেটা আমরা সংকেত অনুযায়ী লিখলে H2O লিখতে পারবো। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু কি হতো, যদি আমরা H2Oর জায়গায় যদি আমরা H3O দিয়ে দিতাম, মানে হাইড্রোজেনের যদি 3টা পরমাণু ইউজ করে নিতাম, তাহলে কিন্তু এটা জল থাকতো না। বুঝতে পারছো তো, সেটা অন্য কিছু হয়ে যেত। মানে এই ক্ষেত্রে কি নির্দিষ্ট অনুপাতে থাকবে। ঠিক আছে, যৌগিক পদার্থের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট অনুপাতে থাকবে। ঠিক আছে, মিশ্র পদার্থের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট অনুপাতে ছিল না। মিশ্র পদার্থও দুইয়ের বেশি পরমাণু ইউজ করছিলাম, অণু ইউজ করছিলাম, বিভিন্ন ধরনের পরমাণু ইউজ করছিলাম, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছিল যে নির্দিষ্ট অনুপাতটা বজায় থাকছিল না। এই ক্ষেত্রে যেহেতু এটা বিশুদ্ধ পদার্থের একটা ভাগ যৌগিক পদার্থ, যেখানে কিন্তু একের বেশি পদার্থ ইউজ করা হচ্ছে, এইখানে কিন্তু আমরা কি নির্দিষ্ট অনুপাতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, নির্দিষ্ট অনুপাত, এই যে দেখো হাইড্রোজেন এখানে দুটো, 2:1, এখানে দুটো হাইড্রোজেন ইউজ করা হচ্ছে আর একটা অক্সিজেন, তাহলে হাইড্রোজেন কোটা ইউজ করা আছে, দুটো, আর একটা অক্সিজেন, তার জন্য এটা হবে 2:1। ঠিক আছে, এরপর হবে মিথেন, CH4, ওটা কি একটা কার্বন 1:4 অনুপাতে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে। এই ক্ষেত্রে কি তুমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করবে বলো তো, এই যৌগিক পদার্থের ক্ষেত্রে যে সকল গঠনকারী কণা, এখানে দেখো হাইড্রোজেন দুটো এবং একটা অক্সিজেন 2:1 অনুপাতে মিশে গিয়ে তৈরি হয়েছে। হাইড্রোজেনের বৈশিষ্ট্য কিন্তু তোমরা যদি জানো, কিছুজন জানবে আবার কিছুজন জানবে না, মানে যারা নিচু ক্লাস আছে তারা হয়তো জানো না, কিন্তু যারা উঁচু ক্লাস আছে তারা সবাই জানো যে হাইড্রোজেন নিজে দাহ্য, মানে নিজে পুড়ে যেতে চায় হাইড্রোজেন। আর অক্সিজেন কি বলো তো, কোনো আগুন জ্বলতে সাহায্য করে। তাহলে এরা দুজন মিশে করে এমন কিছু হওয়া উচিত যেটা কি না, যেটা আগুন জ্বালাতে আরও বেশি সাহায্য করবে, একজন জ্বালাতে সাহায্য করবে আর একজন নিজে জ্বলে যাবে, তাহলে খুব ভালো আগুন জ্বলবে আর কি। কিন্তু ঠিক উল্টো হয়, কারণ আমরা দেখেছি যে কোনো জায়গায় যদি আগুন জ্বলে তাহলে সেটা নেভানোর জন্য আমরা জল ইউজ করি, H2O ইউজ করি। ঠিক আছে, তাহলে এরা দুজন মিশে গিয়ে কিন্তু কি করছে, জল সৃষ্টি করছে। মানে কি, এদের যে আসল বৈশিষ্ট্যগুলো ছিল, যে এদের দুজনে যে জ্বলে যাওয়া, সেই জিনিসটা আর রইল না তাদের মধ্যে। তার মানে তাদের যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো, তাদের যে প্রাথমিক বৈশিষ্ট্যগুলো, পদার্থের যে গঠনকারী কণার যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলো কিন্তু আর তাদের মধ্যে রইল না। তারা কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ করে নিল। ঠিক আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে সংযুক্তি হয়ে সঠিক অনুপাতে 2:1 অনুপাতে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিশে গিয়ে এমন একটা পদার্থ তৈরি করলো, হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও গ্যাস, এই দুটো মিশে গিয়ে এমন একটা পদার্থ তৈরি করলো যেটা হচ্ছে নিজে তরল, এবং যে তরলটা তৈরি করলো সেটা কিন্তু দাহ্য, খুব ভালো দাহ্য এমন নয়, এগুলো কিন্তু দাহ্য এবং জ্বলতে সাহায্য করে। ঠিক আছে, দাহ্য হতে সাহায্য করে, কিন্তু দাহ্য, এ কিন্তু জ্বলতে সাহায্য করে না, দাহ্যতে
মানে দাহ্যর ব্যতিক্রম জিনিস হয়ে যায়, মানে এটা জ্বলতেই সাহায্য করে না, যেটা নিমতে সাহায্য করে। আগুন যদি কোনো জায়গায় জ্বলে সেখানে নিমতে সাহায্য করে। তো তাদের বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এক থাকলো না, গঠনকারী কণার বৈশিষ্ট্য কিন্তু আর আগের মতো রইল না। ঠিক আছে, এরপর আমরা যৌগিক পদার্থের আমরা দুটো ভাগ আমরা পড়ব, সেটা হচ্ছে কি জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। ইংরেজিতে বললে হয় অর্গানিক, আর অজৈব পদার্থের ইংরেজি হয় ইনঅর্গানিক। ঠিক আছে, জৈব পদার্থ হলো এমন কোনো বস্তু যা জীবিত প্রাণী বা উদ্ভিদের অংশ বা তাদের থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এতে সাধারণত কার্বন থাকে। ঠিক আছে, কার্বন ঘটিত সমস্ত কার্বনের ডেরিভেটিভস, ঠিক আছে, কার্বন হাইড্রোজেন বা তাদের ডেরিভেটিভস দিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে কি জৈব পদার্থ। ঠিক আছে, এটা কিন্তু আমরা ল্যাবেও বানাতে পারবো। এখন তোমরা ছোট রয়েছে তো তার জন্য এখানে এটার এই ডেফিনেশনটাই তোমাদের ক্ষেত্রে সঠিক এখন। তো জৈব পদার্থ হলো এমন কোনো বস্তু যা জীবিত প্রাণী বা উদ্ভিদের অংশ হয়, মানে যেগুলো বেঁচে রয়েছে, যেমন গাছ বা কোনো উদ্ভিদের অংশ। উদাহরণ দেখছি, পাতা ঝরা পাতা, ঠিক আছে, কাঠ, কাগজ, খাবারের উচ্ছিষ্ট, এগুলো সবগুলোই কিন্তু কি জৈব পদার্থের উদাহরণ। অজৈব পদার্থ কোনগুলো? অজৈব পদার্থ হলো এমন কোনো বস্তু যা জীবিত জিনিস থেকে আসে না। এইগুলোর উল্টো, মানে এগুলো কি করছিল, জীবিত জিনিস থেকে আসছিল, এগুলো কিন্তু জীবিত জিনিস থেকে আসবে না। এতে সাধারণত কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে না। যেমন হচ্ছে লবণ, ঠিক আছে, লবণ আমরা যেটা খাই সেটা সোডিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু একটা ইনঅর্গানিক সল্ট। ঠিক আছে, জল H2O আমরা পড়লাম, ওখানে কিন্তু কার্বন পেলাম না, সি পেলাম কি H2O পেলাম জলের মধ্যে। ঠিক আছে, বালি, ধাতু পেলাম, বিভিন্ন ধরনের মেটাল আর পাথর, এগুলো কিন্তু সবগুলো কি একটা অজৈব পদার্থ। আর জৈব পদার্থ হচ্ছে এগুলো সবগুলো কার্বন হাইড্রোজেনের একটা কোনো একটা কম্পাউন্ড বা কার্বন হাইড্রোজেনের ডেরিভেটিভস। তো এগুলো সম্পর্ক, কার্বন হাইড্রোজেন ডেরিভেটিভ, এগুলো সম্পর্ক আমরা ফার্দার হায়ার ক্লাসে জানবো। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে ভৌত শ্রেণীবিন্যাস টোটালি ডিসকাস করে নিয়েছিলাম, আজকের ক্লাসে রাসায়নিক শ্রেণীবিন্যাসটা টোটালি ডিসকাস করে নিলাম। ঠিক আছে, আচ্ছা তোমরা হোম টাস্ক দিচ্ছি, তোমরা করার চেষ্টা করবে। তো বিশুদ্ধ পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য করার চেষ্টা করবে। আচ্ছা, মিশ্র পদার্থ যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এরকম কিছু এই দুটো হোমওয়ার্কে তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। ঠিক আছে, তো এরকমই যদি সুন্দর সুন্দর ক্লাস পেতে যাও, আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্টোরি, জিওগ্রাফি সব টপিকের উপরই ক্লাস হয়। ফ্লুয়েন্ট উইথ দেব ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে দেখতে পারো। ঠিক আছে, আর লাস্টে থ্যাংক ইউ, ক্লাসটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটার ফিডব্যাকও কমেন্টে দিতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।